আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের নদ নদী নিয়ে। তো এই ক্লাসটি এক নাগাড়ে বিসিএস, বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে যেসব স্টুডেন্টরা বিজিএস বা অন্যান্য বইগুলো পড়ছো তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো এক নাগাড়ে এই ক্লাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ, তাই যারা এই ক্লাসটি দেখে উপকার হবে ভাবছো বা ভাবছেন প্রত্যেকেই এই ক্লাসটি করে নেবেন এবং এর পাশাপাশি আপনাদের অনুজ যারা আছে ওদেরকেও এই ক্লাসের লিঙ্কটি ফরওয়ার্ড করে দিবেন। এটা এক নাগাড়ে আপনাদের এবং আপনাদের বাচ্চা কাচ্চাদেরও বেশ উপকার আসবে বলে আমি আশা করি। তো আমরা বাংলাদেশের নদ নদী পড়তে গিয়ে প্রাথমিকভাবে যে ওয়ান লাইনের কথাগুলো থাকবে সেগুলো আমরা প্রথমে আলোচনা করব, তারপর আমরা ধাপে ধাপে এই নদ নদী কোনখান থেকে উৎপত্তি, কোন দিক দিয়ে প্রবেশ পথ এবং কোথায় গিয়ে মিলিত হয়েছে, কোথায় গিয়ে পতিত হয়েছে একেবারে ছবির মতো পরিষ্কার করে ফেলবো আজকে ইনশাল্লাহ, এবং সারা জীবন মনেও থাকবে এই ক্লাসটি দেখার পরে ইনশাল্লাহ। নদ নদী নিয়ে আর একটা প্রশ্ন ভুল হবে না। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। নদ নদীর ওয়ান লাইনার যে কথাগুলো সেগুলোর মধ্যে প্রথমেই একটা প্রশ্ন সবার মধ্যে আসে যে নদী বলতে কি বুঝি, নদ বলতে কি বুঝি। অ্যাকচুয়ালি নদ নদী বলতে কি বুঝায় এটা নিয়ে আমাদের তেমন কোনো পরীক্ষা প্রশ্ন আসেনি, কিন্তু আমাদের এরপরে অনেকের আগ্রহ থাকে, আগ্রহ নিয়ে আমাদের জানতে ইচ্ছে করে। তো ওই আগ্রহ থেকে আমি একটু বলবো, এখানে আপনার ভ্যালিড কোনো রিজন নাই, জাস্ট বাংলা ব্যাকরণের একটা তারতম্যের কারণেই ব্যাপারটা এমন চিন্তা করা হয়। যেসব নামগুলো পুরুষবাচক সেগুলো হবে নদ, আর যেসব নামগুলো স্ত্রীবাচক সেগুলো হবে নদী, এভাবেই করে চলে। অনেকে বলতে চান কোনোটা শাখা নদী থাকলে সেটা নদী হবে, শাখা নদী না থাকলে নদ হবে, কিন্তু এটা অনেক ক্ষেত্রে এই সূচকটা সব ক্ষেত্রে মেনটেন করা হয় না। তো আমরা আরেকটা কনফিউজিং তথ্য জেনে নেব, সেটা হলো বাংলাদেশের প্রকৃতভাবে নদ নদীর সংখ্যা কতটি। এটা নিয়ে বেশ ভালো কনফিউশন আছে আমাদের। কারো কারো তথ্য মতে 230, কারো মতে 310, কারো মতে 700টি। এখানে 230টা হলো ছোটদের বিশ্বকোষ যে বইটা আছে, ছোটদের বিশ্বকোষ, এই ছোটদের বিশ্বকোষ বইতে লেখা আছে 230টি নদী। বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের তথ্য অনুযায়ী হচ্ছে 310টি। আর আমাদের যেই মাধ্যমিক ভূগোল বইয়ে দেওয়া আছে 700টি, মাধ্যমিক ভূগোল বই দেওয়া আছে 700টি। তাহলে আমরা এই তথ্যটা একটু কনফার্ম করে নিব, 230, 310, 700। এখন পরীক্ষার হলে যেহেতু এটা নিয়ে অনেক কনফিউশন, পরীক্ষকরা প্রশ্ন নাও করতে পারেন, ইভেন আমিও দেখি নাই যে এটা নিয়ে প্রশ্ন করে, তবে এইগুলোর সাথে রিলেটেড একটা বিষয় নিয়ে প্রশ্ন করে। যেহেতু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অনেকগুলো নদী বাইরের দেশগুলো থেকে আসে, এটা নিম্ন অববাহিকার দেশ। এই অববাহিকার দেশ হওয়ার কারণে যেসব নদীগুলো বাংলাদেশে অন্যান্য দেশ থেকে প্রবেশ করে সেগুলো নিয়ে প্রশ্ন আসে। তো এই নদীগুলোকে একটা সূচকে বা একটা হিসেবে বিবেচনা করা হয়, সেগুলো হলো যৌথ নদী। এটা নিয়ে প্রশ্ন আসে বেশ কয়েকটা পরীক্ষাতে, প্রশ্ন আমিও দেখেছি, আপনারাও দেখে থাকবেন। যৌথ নদী, এটার আরও কয়েকটা বাংলা আছে, সেগুলো হচ্ছে আন্তঃসীমান্ত নদী, যৌথ নদী, আন্তঃসীমান্ত নদী। অর্থাৎ একটা দেশের সীমানায় পেরিয়ে আর একটা দেশে চলে আসছে, বা একই নদী দুইটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এগুলোকে বলা হয় যৌথ নদী বা আন্তঃসীমান্ত নদী। তাহলে আমাদের যৌথ নদী বা আন্তঃসীমান্ত নদী নিয়ে কিছুটা কনফিউশন আছে। কারো কারো মতে 57টি, কারো কারো মতে 58টি। আমাদের যেই জেআরসি বা জয়েন্ট রিভার কমিশন মতে বাংলাদেশে যৌথ নদীর সংখ্যা 57টি, আর বাংলাপিডিয়ার মতে, বাংলাপিডিয়া আমি শর্টকাটে লিখলাম, বাংলাপিডিয়ার মতে বাংলাদেশের যৌথ নদীর সংখ্যা 58টি। আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন আশা করি। তাহলে জেআরসি মানে হলো জয়েন্ট রিভার কমিশন, নদী হচ্ছে 57টি, আর বাংলাপিডিয়ার মতে নদী হচ্ছে 58টি। তো এইসব নদীগুলো বেসিকলি আসবে হচ্ছে বাংলাদেশের চারপাশে যেসব দেশগুলো সেসব দেশগুলো থেকে। তো আমরা জানি বাংলাদেশের এক পাশে বঙ্গোপসাগরকে যদি বাদ দেই, বাকি 3 পাশে দুটো দেশ। এই দুটো দেশের মধ্যে একটা হলো ভারত, আরেকটা হলো মিয়ানমার। একটা হলো ভারত, একটা হলো কি মিয়ানমার। তো যৌথ নদী কমিশন মতে ভারত থেকে বাংলাদেশে নদী এসেছে 54টি, আর বাংলাপিডিয়া মতে নদী এসেছে ভারত থেকে 55টি। অর্থাৎ বাংলাদেশ ভারত যৌথ নদী হলো 54টি বা 55টি। 54টি হচ্ছে জেআরসি পরিসংখ্যান মতে, আর বাংলাপিডিয়া মতে হচ্ছে 55টি। আর মিয়ানমার থেকে 3টা নদী এসেছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই বা কারো কোনো ফ্ল্যাকচুয়েশন নেই। তো আমরা 54টা নদী এত বড় পরিসংখ্যান আমরা মনে রাখতে পারবো না,
কিন্তু যেগুলো খুব দরকার সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো। আর মিয়ানমার থেকে যে 3টা নদী এসেছে সেই নদীগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো। সেগুলোর মধ্যে একেবারে একটা হচ্ছে নাফ, আরেকটা হলো মাতামুহুরি, আরেকটা হলো সাঙ্গু। নাফ, মাতামুহুরি, সাঙ্গু। তাহলে আমরা মিয়ানমার থেকে যে 3টা নদী বাংলাদেশে এসেছে সেগুলোর নাম জানলাম, নাফ, মাতামুহুরি, সাঙ্গু। আর ভারত থেকে যেগুলো আসছে তার মধ্যে উল্লেখযোগ্য নদীগুলো আমরা এখন ছবির মাধ্যমে পরিষ্কার করে নিব। তাহলে আমাদের এই কনফিউশনটা গেল। এখানে জেআরসি মানে হলো জয়েন্ট রিভার কমিশন, ওরা বলছে 57টি, ভারত থেকে আসছে 54টি। বাংলাপিডিয়া বলছে মোটে 58টি, ভারত থেকে আসছে 55টি। তো বাংলাপিডিয়া 2টা পরিসংখ্যানে একটু বেশি বলে, তো এটা সহজে মনে রাখবেন, বাংলাপিডিয়া একটু বেশি বলছে, বাংলা বেশি, এভাবে করে মনে রাখবেন, তাহলে সহজ হয়ে যাবে। এখন আমরা জেনে নিব বাংলাদেশের প্রধান নদীবন্দর কোথায়। বাংলাদেশের প্রধান নদীবন্দর হলো নারায়ণগঞ্জ, আর প্রধান নদী গবেষণা ইনস্টিটিউট হলো ফরিদপুর। এই দুটো তথ্য বেশ গুরুত্বপূর্ণ নদ নদীর ক্ষেত্রে। প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জ আর প্রধান নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর। আর নদী নিয়ে, নদীর ভাঙন নিয়ে 2টা প্রশ্ন আসে প্রায় সময়, একটা হলো নদী শিকস্তি, একটা হলো নদী পয়স্তি। নদী শিকস্তি এবং নদী পয়স্তি বলতে বোঝায়, আপনারা এটা অনেক জায়গাতে প্রশ্নটা পেয়েছেন, একটা হলো নদী শিকস্তি, একটা হলো নদী পয়স্তি। নদী শিকস্তি হলো নদী ভাঙনের ফলে যেসব মানুষগুলো ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়ে যায়, এদেরকে বলা হয় নদী শিকস্তি। আর নদী পয়স্তি হলো নদীতে হঠাৎ জেগে ওঠা চরে যেসব মানুষগুলো গিয়ে আবাসভূমি তৈরি করে বা বসবাস শুরু করে। তাহলে সর্বশান্তের সাথে শিকস্তির মিল করবেন। শিকস্তি হলো তারা যারা নদী ভাঙনে সর্বশান্ত হয়ে যায়, আর পয়স্তি হলো যারা পরবর্তীতে নদীতে চর জেগে উঠলে সেখানে গিয়ে বসবাস করে। তাহলে শিকস্তি সর্বশান্ত, পয়স্তি পরে। তাহলে পয়স্তি হচ্ছে পরে যারা যাবে তারা, শিকস্তি মানে হলো কি সর্বশান্ত। নদী শিকস্তি এবং পয়স্তির মতো আরও 2টা গুরুত্বপূর্ণ শব্দ নদীর ক্ষেত্রে, একটা হলো দোয়াব, একটা হলো মোহনা। আমরা এখানে 2টা শব্দ জেনে নিব। দোয়াব বলতে বোঝায় 2 নদীর মধ্যবর্তী একটা উঁচু ভূমি, এটাকে বলা হয় কি দোয়াব। আর মোহনা হলো নদ নদীর যেখানে মিলনস্থল, তাকে বলা হচ্ছে মোহনা। আর বাংলাদেশের মেঘনা নদী হলো সবগুলা সূচকে বড় বলতে যা বোঝায় তাই, অর্থাৎ বৃহত্তম নদী, দীর্ঘতম নদী, এরপরে সবচেয়ে বেশি পানি, সবচেয়ে গভীরতম নদী, সবচেয়ে বেশি স্রোত, সব কিছু মিলিয়ে মেঘনাই হচ্ছে বাংলাদেশের সব দিক থেকে বড় নদী। আর গোবরা নদী হলো সবচেয়ে ছোট নদী, এই গোবরা নদীর বাড়ি হলো পঞ্চগড়। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় নদী হলো মেঘনা, আর সবচেয়ে ছোট নদী হলো গোবরা। মেঘনা, গোবরা। এর পাশাপাশি এখানে আমি আর একটা তথ্য লিখে রেখেছি, সেটা হলো জেআরসি। জেআরসি বলতে একটু আগে বলেছিলাম জয়েন্ট রিভার কমিশন, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। তাহলে প্রশ্ন আসতে পারে জেআরসি কবে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। তো চলুন আমরা ক্লাস করি। আমরা প্রথমেই জেনে নিব এই জায়গাটা। এখানে একটা রাজ্যের নাম হচ্ছে আসাম। এই আসাম রাজ্যে একটা পাহাড়ের নাম হলো লুসাই পাহাড়। লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড়। এই আসামের লুসাই পাহাড় থেকে একটা নদী বাংলাদেশে ঢুকবে, ঢুকার আগে সেই ইন্ডিয়ার অনেকটুকু জায়গা পার হয়ে আসবে। এই যে নদীটা আমি এখানে কার্ভ করে দেখাচ্ছি, নদীটার নাম হচ্ছে বরাক নদী। আসামের লুসাই পাহাড় থেকে একটা নদী বাংলাদেশে ঢুকবে, অর্থাৎ আসামের লুসাই পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হলো, তার নাম হলো বরাক নদী। বরাক নদী বাংলাদেশে ঢুকার আগে, কিছুটা আগে একটা জায়গায় 2টা অংশে বিভক্ত হয়ে গেছে। এই বিভক্তটা জায়গার নাম হলো বদরপুর। তাহলে বাংলাদেশে ঢুকার আগে বরাক নদী আসামের বদরপুরে 2টা অংশে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে 2টাই সিলেট জেলার একটা জায়গা দিয়ে প্রবেশ করলো, তার নাম হচ্ছে সিলেটের অমলশিদে। কয়েকদিন আগে যে সিলেটে বন্যা হলো, এই বন্যা পরিস্থিতিতে অনেক সাংবাদিক এই জায়গাতে গিয়ে রিপোর্ট করেছেন, যে আপনারা শুনতে পেয়েছেন অমলশিদে বা আমলশিদে, অনেকে এই জায়গাটাকে মেনশন করেছেন। তাহলে সিলেট জেলার অমলশিদে জায়গা দিয়ে আমি ডট দিয়ে দিচ্ছি, দেখে নেবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের লস হবে। অমলশিদে, তাহলে সিলেট জেলার অমলশিদে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সুরমা এবং কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা, আমি শর্টকাট লিখে রাখলাম, সু আর কু।
তাহলে সুরমা কুশিয়ারা বাংলাদেশে প্রবেশ করলো সিলেট জেলা লমলসি দিয়ে। এরপর ওরা দুইটাই বিক্ষিপ্তভাবে ছুটে চললো, ছুটে ছুটে সুনামগঞ্জ পার হয়ে সুরমা চলে আসলো একটা জায়গাতে, আবার মৌলভীবাজার দিয়ে ঘুরে টুরে কুশিয়ারাও চলে আসলো একটা জায়গাতে। এই নদীটা হয়ে গেল সুরমা, এটার নাম হয়ে গেল কুশিয়ারা। আমি কুলিয়ে লিখে রাখলাম, সুতে হচ্ছে সুরমা, কুতে হলো কুশিয়ারা। তো সুরমা কুশিয়ারা বিভিন্ন জায়গা বা বিভিন্ন জেলা ঘুরে একটা জায়গাতে চলে আসলো, এসে সুরমা কুশিয়ারা আবার মিলিত হয়ে গেল। খেয়াল করে দেখেন, সুরমা কুশিয়ারা মিলে গেল। সুরমা কুশিয়ারা যেখানে মিললো, আমি ওই যে ছোটোবেলায় আপনারা যারা প্রেম টেম করতেন, যেভাবে ক খ বা নামে নামে যোগ বিয়োগ লিখতেন, আমি সেভাবেই দেখাই দিচ্ছি। সুতে হলো সুরমা যোগ কুতে হলো কুশিয়ারা। এটা একটা নাম নিবে, নামটা একটু পরে বলছি। সুরমা কুশিয়ারা মিলে গেল হবিগঞ্জের আজমিরিগঞ্জে। হবিগঞ্জের কোথায়? আজমিরিগঞ্জ। হবিগঞ্জের আজমিরিগঞ্জ। তাহলে সুরমা কুশিয়ারা হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলে নাম হয়ে গেল কালনী নদী। কি নদী? কালনী নদী। কালনী নদী। তাহলে সুরমা কুশিয়ারা হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলে নাম হয়ে গেল কালনী নদী। যারা লেখাগুলোকে অতটা বুঝতে পারছেন না, আমার মুখ থেকে কথাগুলো শুনে নেন। সুরমা কুশিয়ারা মিলিত হলো হবিগঞ্জের আজমিরিগঞ্জে, নাম হয়ে গেল কালনী নদী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে দুটো নদী একত্র হয়ে গেল, একত্র হয়ে নাম হয়ে গেল কালনী। তো কালনী নামে তারা একটু এগুতে থাকবে। আমরা কালনীকে এখানে থামালাম। আমরা এবার একটা নতুন নদীতে যাব। খেয়াল করে দেখবেন, একটা নদী আছে অনেকটুকু পথ ঘুরে বাংলাদেশে আসছে। যেমন এখানে চীনের তিব্বতের মানস সরোবর থেকে একটা নদী উৎপত্তি হয়ে চীন ঘুরে এদিক দিয়ে তিব্বত ঘুরে মিয়ানমার ঘুরে আবার ঘুরে বাংলাদেশে আসছে। এই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র নদী। কি নদী? ব্রহ্মপুত্র নদী। তো আমরা যেহেতু এখানে বোর্ড ছোট বা এতটুকু প্রয়োজন নাই, তো আমরা একটা ধারণার জন্য একটা কনসেপ্ট ডেভেলপ করি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রবেশ করার আগে ব্রহ্মপুত্র নদী কোথায় আসছে? সেটা হলো তিব্বত। সেটা হলো তিব্বত। তিব্বতের কোন জায়গাটা? তিব্বতের হলো মানস সরোবর। মানস সরোবর। তিব্বতের মানস সরোবর। তাহলে তিব্বতের মানস সরোবর থেকে একটা বড় নদী বাংলাদেশে আসে, ঘুরে ফিরে আসে, বাংলাদেশে প্রবেশ করে সেই নদীটি কুড়িগ্রাম জেলা দিয়ে। তাহলে বাংলাদেশে তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি যে নদী ছিল, নদীটার নাম হলো ব্রহ্মপুত্র নদী। কি নদী? ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম জেলা দিয়ে, আর ব্রহ্মপুত্র নদী প্রবেশ করার আগে উৎপত্তি হয়েছিল তিব্বতের মানস সরোবর থেকে। তো কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করিয়ে ব্রহ্মপুত্র নদীকে আমরা জামালপুর, শেরপুর হয়ে ময়মনসিংহের উপর দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আসবো আমার একটা জায়গায়। এই জায়গাটা হলো ভৈরব বাজার, অর্থাৎ কিশোরগঞ্জের ভৈরব বাজার। আমি এখানে ভৈরব লিখে রাখি, ভৈরব কিশোরগঞ্জ। আপনারা আশা করি বুঝতে পারছেন ভৈরব জায়গাটা কিশোরগঞ্জ। এটা কিশোরগঞ্জের বড় পরিচয়টা লেখার দরকার নেই। আর আমি প্রত্যেকটা জায়গাতে ডট দিয়ে মেনশন করানোর চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন। ভৈরব বাজারে এবার কার সাথে মিলে গেল? কালনী নদীর সাথে মিলে গেল ব্রহ্মপুত্র নদী। আমরা এই গল্পে যাব, তার আগে এখানে লিখে রাখি ব্রহ্মপুত্র, ব্রো প্লাস কালনী। ব্রো প্লাস কি? কালনী। কোন নদীর নাম হয় সেটা একটু পরেই জানবো, আমরা ধাপে ধাপে এগুই, ঠিক আছে? এরপরে আমরা দেখব এই যে নেপাল থেকে ঘুরে ফিরে বিশাল একটা নদী বাংলাদেশে প্রবেশ করবে। এখানে হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। আপনারা আশা করি আমার কথা বুঝতে পারছেন। গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী, বড় একটা নদী বাংলাদেশে ঢুকবে। এটা বেরিয়ে আসছে। আমি জাস্ট নদীর গতিপথটা বোঝানোর জন্য এইভাবে এঁকে ফেলছি। আপনারা সব জায়গায় যে একুরেট মিল পাবেন তা নয়, তবে বোঝার জন্য এটা একটা বেশ ভালো একটা পদক্ষেপ হবে। গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী উৎপত্তি হলো, তার নাম হলো গঙ্গা। তাহলে গঙ্গোত্রী থেকে এলো গঙ্গা নদী ভারতের একটা জায়গাতে দুটো অংশে বিভক্ত হয়ে গেল। দুটো অংশে বিভক্ত হয়ে একটার নাম হয়ে গেল পদ্মা, আর একটার নাম হয়ে গেল ভাগীরথী। তাহলে পদ্মা এবং ভাগীরথী দুটো নদী বিভক্ত হয়ে গেল কোন নদী থেকে? গঙ্গা নদী থেকে। তাহলে আমরা ধরতেই পারি পদ্মা নদীর উৎপত্তিস্থলের নাম হচ্ছে কি? গঙ্গা। আর গঙ্গা যেহেতু পদ্মার উৎপত্তিস্থল, তাহলে
বা পদ্মার অন্য নাম, তাহলে আমরা পদ্মার উৎপত্তিস্থল হিসেবে গঙ্গোত্রী হিমবাহকে জানতেই পারবো। খুব সহজ হয়ে যাবে, ক্লাসটি স্কিপ করবেন না। আমি সবগুলো জায়গা কোনখান থেকে কী নদী বেরিয়ে আসছে আরও সহজ করে বুঝিয়ে দিব, টেকনিকও দিয়ে দিব। তো পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করলো, প্রথমে প্রবেশ করলো চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে, বেরিয়ে গেল। যেহেতু এই জায়গাটা একটু ঢালু, জেলা দিয়ে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকে বেরিয়ে রাজশাহী দিয়ে আবার ঢুকে বের হয়, অবশেষে চূড়ান্তভাবে কুষ্টিয়া জেলা দিয়ে প্রবেশ করে। যেহেতু প্রথমবার প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে, তাহলে চাঁপাইনবাবগঞ্জটাকেই ধরবেন। তো চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে একটা জায়গায় আসে, এই জায়গাটার নাম হলো গোয়ালন্দ। গোয়ালন্দ জায়গাটা হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ, ঠিক আছে। তো রাজবাড়ী জেলার গোয়ালন্দে এসে থামলো। এবার এখান থেকে আমরা একটা বিশাল একটা পরিবর্তন দেখতে পাবো। বিশাল পরিবর্তনটা কি? এই জেলাটার নাম হলো জামালপুরের একটা জায়গার নাম হলো জামালপুরের দেওয়ানগঞ্জ। আমি আবার বলছি, জামালপুরের দেওয়ানগঞ্জ। এই জামালপুরের দেওয়ানগঞ্জে 1787 সালে একটা ভূমিকম্প হয়। এই আচমকা ভূমিকম্পের ফলে নদীর গতিপথে বিশাল একটা পরিবর্তন হয়। নদীর নিচে ভূভাগ উত্থিত হয়ে, অর্থাৎ মাটি উপরের দিকে উঠে গিয়ে নদীর গতিপথটা পাল্টে দেয়। এই যে পুরান যে গতিপথ ছিল ব্রহ্মপুত্র নদী, এই গতিপথের পানি কমে যায় আর নতুনভাবে এখানে পানিটা ছুটে চলতে শুরু করে। তাহলে 1787 সালে যে ভূমিকম্প হয় জামালপুরে, এই জামালপুরের ফলে ব্রহ্মপুত্র নদের একটা গতিপথ চেঞ্জ হয়। গতিপথ চেঞ্জ হয়ে আগের নদীতে পানি কমে যায়, নতুন একটা গতিপথের তৈরি হয়। এই নতুন গতিপথ ছোট্ট একটা খাল বা নদী, জোনাই খাল বা জোনাই নদী, এই জোনাই খাল বা জোনাই নদীর উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। একটা পর্যায়ে আস্তে আস্তে বড় হতে হতে জোনাই খাল থেকে নাম হয়ে যায় যমুনা। তাহলে জোনাই খাল থেকে নাম হয়ে যায় কি? যমুনা। তাহলে যমুনার আর অন্য নাম আমরা জানি, যমুনার অন্য নাম হলো কি? জোনাই। তো এটা এখান থেকে আসছে। তাহলে ভূমিকম্পের ফলে নদীর গতিপথে যে পরিবর্তন, এই পরিবর্তনে জোনাই খালের উপর দিয়ে যমুনা নদীর উৎপত্তি বা যমুনা নদীর পানি প্রবাহ শুরু হয়। তাহলে একই নদীর পানি দুই ভাগে ভাগ হয়ে গেল, নতুন একটা নদী হয়ে উঠলো প্রমত্তা যমুনা। আর যে আগের নদীটা ছিল সেই নদীটার গতিপথে কিছুটা পানি কমে আসলো, এই জন্য নামটা একটু পাল্টে গেল। সেখান থেকে নাম হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র নদের জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ভৈরব পর্যন্ত যে নাম, সেটা হলো পুরাতন ব্রহ্মপুত্র। আর একেবারে বাংলাদেশের ঢুকা সীমান্ত থেকে জামালপুর পর্যন্ত যে নাম, সেটা হলো ব্রহ্মপুত্র। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদী মিশে গেল ভৈরব বাজারে মিশে বিশাল একটা স্রোতের তৈরি হলো, আশেপাশের জলাশয় সব কিছু নিয়ে। এই নদীটা বড়সড় হয়ে নাম হয়ে গেল মেঘনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেঘনা নদীর উৎপত্তিস্থল বাংলাদেশের ভৈরব বাজারে। অ্যাকচুয়ালি ভৈরব বাজারে নয়, সেটা একেবারে আসামের লুসাই পাহাড় থেকে আসছে। সেটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি বুঝে নিব। তার আগে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের চোখে চাক্ষুষ, সেটা হলো পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদী ভৈরব বাজারে মিলিত হয়েছে, ভৈরব বাজারে মিলিত হয়ে নাম ধারণ করেছে মেঘনা। এইবার আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি ভূমিকম্পের ফলে যেই নদীর উৎপত্তি হলো তার নাম হলো যমুনা চলে এলো গোয়ালন্দ রাজবাড়ী জেলায়। সেখানে এসে পেয়ে গেল কাকে? পদ্মাকে। তাহলে পদ্মার বুকে এসে পড়লো কে? যমুনা। তাহলে পদ্মা এবং যমুনা মিশে গেল কোথায়? পদ্মা এবং যমুনা মিশে গেল হলো রাজবাড়ির গোয়ালন্দে। তো খেয়াল করে দেখবেন, বড় বড় নদীগুলো দুইটা যখন একত্রে মিশে যায় তখন নাম দুই রকম থাকতে পারে না, যে কোনো একটা নামে কনভার্ট করতে হবে, যেহেতু নদী একটাই তখন। তো পদ্মা যমুনার দুইটা নদী একত্র হয়ে নাম হয়ে গেল পদ্মা। অর্থাৎ যমুনা নদীর এই গতিপথ এখানেই শেষ। বাংলাদেশের সবচেয়ে চরবহুল নদী হলো যমুনা। যমুনা নদীর গতিপথ হলো জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে রাজবাড়ী পর্যন্ত। রাজবাড়ী থেকে যমুনা পদ্মা মিলে পদ্মা নাম ধারণ করে এগিয়ে চলে আসলো এমন একটা জায়গায়, সেটা হলো আমাদের ইলিশের অভয়ারণ্য, ইলিশের রাজধানী বলা চলে। সেটা হলো চাঁদপুরে। কোথায় সেটা? চাঁদপুরে। তাহলে পদ্মা যমুনা মিলল হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দে। এরপরে চাঁদপুরে এসে মিলে গেল মেঘনা এবং পদ্মা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেঘনা এবং পদ্মা মিলে নাম হয়ে গেল মেঘনা এবং পদ্মা মিলে নাম হয়ে গেল কি? মেঘনা। তাহলে
মেঘনা এবং পদ্মা মিলিত হলো চাঁদপুরে, সেখান থেকে মেঘনা নাম ধারণ করে চলে গেল কোথায়? বঙ্গোপসাগরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দ্বীপ আছে হাতিয়া, এই হাতিয়া দ্বীপের পাশ ঘেঁষেই সেটা বঙ্গোপসাগরে পতিত হয়। খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, পদ্মা নদী বাংলাদেশে প্রথমে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, তারপর রাজশাহী, তারপর কুষ্টিয়া। চূড়ান্তভাবে ধরলে চাঁপাইনবাবগঞ্জ ধরবেন। এই পদ্মা নদী বাংলাদেশে ঢুকে রাজবাড়ী জেলার গোয়ালন্দে এসে যমুনাকে পেয়ে যায়। এই গোয়ালন্দে যমুনা এবং পদ্মা মিলে নাম হয়ে যায় পদ্মা। পদ্মা ছুটে চলতে চলতে চাঁদপুরে আসে, চাঁদপুরে এসে উপর থেকে মেঘনার সাথে মিশে যায়। এবার পদ্মা এবং মেঘনা মিলে নাম হয়ে যায় মেঘনা। মেঘনা নাম ধারণ করে সেটি চলে যায় বঙ্গোপসাগরে। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় যেসব নদীগুলো আছে তার মধ্যে একমাত্র নদী সরাসরি সমুদ্রের সাথে সংযুক্ত, সেটা হলো কি? মেঘনা। তো আমরা উপর থেকে কিছু তথ্য দিইনি তখন, এখন দিয়ে দিব। এখানে উপরের দিক দিয়ে যদি আমরা পশ্চিমবঙ্গ এবং আসাম বাদ দিই বা আসাম পার হয়ে যায়, তাহলে একটা রাজ্য হচ্ছে ভারতের সিকিম। এই ভারতের সিকিম রাজ্য থেকে আমি লিখে দিই এখানে, ভারতের সিকিম, এই সিকিম রাজ্য থেকে দুইটা নদী আসে বাংলাদেশে। একটা প্রবেশ করে হচ্ছে নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করে হলো তিস্তা। তাহলে বাংলাদেশে তিস্তা নদী প্রবেশ করে কোন জেলা দিয়ে? নীলফামারী জেলা দিয়ে। এটাকে বলা হয় উত্তরবঙ্গের লাইফলাইন। তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের লাইফলাইন। আর এই সিকিম থেকে আরেকটু উত্তর পশ্চিমে আরেকটা নদী করতোয়া নামে, সেটা বাংলাদেশে প্রবেশ করে, সেটা প্রবেশ করে হচ্ছে পঞ্চগড় জেলা দিয়ে। তাহলে এটা করতোয়া নদী, করতোয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিকিম থেকেও দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করে, একটা হলো তিস্তা, একটা হলো কি? করতোয়া। একটা হলো তিস্তা, একটা হলো করতোয়া। এই নদীগুলো ক্রমান্বয়ে একটার সাথে আরেকটা মিশে যায়। এই ক্রমান্বয়ে মিশে যাওয়া, ক্রমান্বয়ে ভেঙে বের হওয়া, এগুলোর মধ্যে নির্ভর করছে আমাদের শাখা নদী কোনটি, উপনদী কোনটি। ক্লাসের মূল আলোচনার পরে আমরা আজকে শাখা নদী এবং উপনদীগুলো আবার টুকটাক যেগুলো প্রয়োজনীয় সেগুলো ছবি এঁকে দেখাবো। আমি মোটামুটি এই কথাটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো এই জায়গাটা আমি আরেকবার বলছি, এখানে হলো সুরমা এবং কুশিয়ারা নদীর মিলনস্থল, সেটা নাম হয়েছে কালনী নদী, আর মিলনস্থলটা হলো হবিগঞ্জের আজমিরিগঞ্জ। আমি এখন এই অংশটা মুছে নিব, কারণ এখান থেকে আমাদের মিজোরাম রাজ্য থেকে যে নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে সেটা আমরা এখন দেখাবো আপনাদেরকে। তো আপনারা সবাই জানেন বাংলাদেশের এই যে হিল ট্র্যাক্টের পাশে যেসব নদীগুলো আছে বিখ্যাত নদী, তার মধ্যে অন্যতম একটা নদী হলো কর্ণফুলী, যেখানে বর্তমান সময়ে বঙ্গবন্ধু টানেল নামে আরেকটা বিস্ময়কর পদক্ষেপ বাস্তবায়িত হতে যাচ্ছে বাংলাদেশের। তো এই মিজোরামের একটা পাহাড়ের নাম হচ্ছে লুসাই পাহাড়। আমি মিজোরামের মিজো লিখলাম, জাস্ট আপনারা এটা বুঝে নেবেন। মিজোরামেও একটা লুসাই পাহাড় আছে। এই মিজোরামের লুসাই পাহাড় থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করলো, সেই নদীটার নাম হলো কর্ণফুলী নদী। কোন নদী? কর্ণফুলী নদী। তাহলে মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদী বাংলাদেশে প্রবেশ করে রাঙামাটি জেলা দিয়ে, আমি রোয়াকাটা দিয়ে বুঝালাম, রাঙামাটি জেলা দিয়ে। আর এই নদীটার নাম হলো কর্ণফুলী, আমি শর্টকাটে লিখলাম কর্ণফুলী। তাহলে মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি, সেটা বাংলাদেশে প্রবেশ করে রাঙামাটি জেলা দিয়ে প্রবেশ করে সরাসরি চলে যায় কোথায়? বঙ্গোপসাগরে। এর উপনদী শাখা নদী কিছু আছে, সাঙ্গু আছে, হালদা আছে, মাতামুহুরি আছে, এগুলো আমরা পরের আলোচনা করব। তার আগে প্র্যাকটিক্যাল বিষয়টা আমরা একটু বুঝে নেই। তাহলে মিজোরামের লুসাই পাহাড় থেকে যে নদী এলো তার নাম হলো কর্ণফুলী নদী, সেটা প্রবেশ করে কোন জেলা দিয়ে? রাঙামাটি জেলা দিয়ে। অনেকে রোয়াকাটা দেখে আবার রাজশাহীতে চলে গেলে কিন্তু বিপদে পড়বেন। রাজশাহী নয়, কোথায়? রাঙামাটি। রাজশাহী এখানে আসবে না। এর পাশাপাশি আমরা একটু আগে একদম ক্লাসের প্রথমেই পড়েছিলাম, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এমন নদী ছিল তিনটি। এমন নদী কয়টি? তিনটি। এই তিনটি নদী আমরা জানবো। তিনটা নদীর নাম হচ্ছে নাফ নদী। এই নাফ নদীকে বলা হয় বাংলাদেশ এবং মিয়ানমারের বিভক্তকারী নদী। তাহলে বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে কোন নদী? নাফ নদী। নাফ নদী বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজার জেলা দিয়ে। এরপরে আসে হচ্ছে যে মাতামুহুরি নদী। মাতামুহুরি নদী বাংলাদেশে প্রবেশ করে বান্দরবান জেলা দিয়ে। মাতামুহুরি, আমি মাতা দিয়ে লিখে রাখলাম। মাতামুহুরি নদী বাংলাদেশে প্রবেশ করার আগে উৎপত্তিস্থল হলো লামার মাইভার পর্বত। আমার কথাটা বুঝতে পারলে আপনারা এখান থেকে লিখে নেন, আর নইলে আপনারা যে বইগুলো প্র্যাকটিস করছেন, ইভেন আমার বইতেও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। লামার মাইভার পর্বত থেকে আসে হচ্ছে কি? লামার মাইভার পর্বত থেকে আসে মাতামুহুরি নদী। তার একটু উপর দিয়ে
আরেকটা নদী বাংলাদেশে প্রবেশ করে, সেটা হলো সাঙ্গু নদী। সেটা হলো কি? সাঙ্গু নদী। সাঙ্গু নদী উৎপত্তিস্থল হচ্ছে আরাকানের পর্বত। তাহলে সাঙ্গু নদী বাংলাদেশে প্রবেশ করে বান্দরবান জেলা দিয়ে, মাতামুহুরী বাংলাদেশে প্রবেশ করে বান্দরবান জেলা দিয়ে, নাফ নদী প্রবেশ করে কক্সবাজার জেলা দিয়ে। তো বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ মানচিত্রের নিম্নাংশে আমরা যে তিনটা নদী দেখতে পাচ্ছি, যৌথ নদী সাঙ্গু, মাতামুহুরী এবং নাফ, এই নদী তিনটি বাংলাদেশে প্রবেশ করে মিয়ানমার থেকে, আর এগুলো হলো বাংলাদেশ মিয়ানমার যৌথ নদী। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি যে কাজটা করব এখন, আমি আবার একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাবো। 2 মিনিটের মধ্যে আমি আবার পুরো ব্যাপারটা ফলো আপ করব। আসামের লুসাই পাহাড় থেকে বরাক নামে একটা নদীর উৎপত্তি। এই নদীটি বাংলাদেশে ঢুকার আগে বদরপুর নামক জায়গায় দুটো অংশে বিভক্ত হয়ে যায়। একটা হলো সুরমা, একটা হলো কুশিয়ারা। এই সুরমা কুশিয়ারা দুটো নদী সিলেটের অমলসি দে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের বিভিন্ন জেলার গতিপথে ঘুরে ফিরে অবশেষে এই দুটো নদী আবার একত্রিত হয়ে যায়। এই জায়গাটার নাম হলো হবিগঞ্জের আজমিরিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়ে নতুন একটা নাম ধারণ করে। নতুন নদীর নাম হয়ে যায় কালনী নদী। এই কালনী নদী আজমিরিগঞ্জ থেকে ভৈরব বাজার পর্যন্ত আসে, ভৈরব বাজারে এসে থামে। আমরা ভৈরব বাজারে কার সাথে মিশছে সেটা গল্প আমরা বলবো একদম উপর থেকে ফিরে এসে। আমরা দেখতে পাচ্ছি চীনের তিব্বতের মানস সরোবর নামে একটা জায়গা আছে। এই জায়গা থেকে ব্রহ্মপুত্র নামে একটা নদের উৎপত্তি হয়েছে। এই নদটি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকগুলো দেশ পাড়ি দিয়ে অবশেষে বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ হয়ে চলে আসে ভৈরব বাজারে। এই গতিপথটা খুব স্মুথ ছিল একটা সময় পর্যন্ত, কিন্তু 1787 সালে এসে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পাল্টে যায়। নদীর নিচে ভূভাগ জেগে উঠে নতুন একটা গতিপথের তৈরি হয়। নতুন গতিপথের নাম হয়ে যায় যমুনা। আর ব্রহ্মপুত্র নদীর পানি একটু কমে যাওয়ার কারণে নাম হয়ে যায় পুরাতন ব্রহ্মপুত্র। এই পুরাতন ব্রহ্মপুত্র নদী ভৈরব বাজারে আসে, ভৈরব বাজারে এসে কালনীকে পেয়ে যায়। এই ভৈরব বাজারে কালনী এবং পুরাতন ব্রহ্মপুত্র মিলে নাম হয়ে যায় মেঘনা, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় নদী সবগুলো সূচকে। আর এখানে যমুনা নদীর উৎপত্তি। যমুনা নদী এসে থামে রাজবাড়িতে এসে থেমে যায় পদ্মার বুকে। এখানে পদ্মা কোত্থেকে এলো? পদ্মা এলো নেপালের গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গা নামে নদীটির উৎপত্তি হয়েছে। এটি ভারতের দুটো অংশে বিভক্ত হয়ে যায়। একটা হয়ে যায় ভাগীরথী, আর একটা হয়ে যায় পদ্মা। ভাগীরথী হয়ে পশ্চিমবঙ্গের হুগলির দিকে চলে যায়, আর পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। অবশেষে বাংলাদেশের রাজবাড়িতে এসে যমুনা এবং পদ্মা মিলিত হয়ে নাম হয়ে যায় পদ্মা। এই পদ্মা নামে অবশেষে চাঁদপুর পর্যন্ত গিয়ে মেঘনা এবং পদ্মা মিলিত হয়ে যায়, নাম হয়ে যায় মেঘনা। ওই মেঘনা নাম ধারণ করে অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয়। আর এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি মিজোরামের লুসাই পাহাড় থেকে আরও একটি বিখ্যাত নদী, বাংলাদেশের খরস্রোতা নদী কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে। এটি বাংলাদেশে প্রবেশ করে রাঙামাটি জেলা দিয়ে, আর সেটা সরাসরি চলে যায় সমুদ্রে। এর পাশাপাশি মিয়ানমার থেকে বাংলাদেশের 3টা নদী এসেছে, সাঙ্গু নদী, মাতামুহুরী নদী এবং নাফ নদী বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজার জেলা দিয়ে, মাতামুহুরী নদী প্রবেশ করে বান্দরবান জেলা দিয়ে, সাঙ্গু নদী প্রবেশ করে বান্দরবান জেলা দিয়ে। নাফ নদীকে বলা হয় বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী নদী, অর্থাৎ দুই দেশের মধ্যবর্তী সীমান্তকে এটা দিয়ে নিরূপিত করা হয়। আর একটা সময় এই দক্ষিণ পশ্চিম কোণে একটা নদী ছিল হাড়িয়াভাঙা নদী। এই হাড়িয়াভাঙা নদী দিয়ে বাংলাদেশ এবং ভারতকে আলাদা করা হতো, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সীমান্ত ডিসলোকেট করার একটা নদী ছিল, সেটা হচ্ছে হাড়িয়াভাঙা নদী। কিন্তু এই হাড়িয়াভাঙা নদী নিয়ে বর্তমান সময়ে আমাদের যেই সলিউশন হয়েছে, সীমান্তবর্তী সলিউশন, এই সলিউশনের মাধ্যমে পুরো নদীটির মালিকানা চলে গেছে ভারতের কাছে। তাহলে ওই নদী দিয়ে এখন আর বাংলাদেশ ভারতকে পৃথক করা বলা যাবে না, এটি বাংলাদেশের বাইরের অংশেই পড়েছে। তাহলে এটা ভারতের নদী হয়ে গেছে সম্পূর্ণভাবে, সুতরাং এখানে এটাকে ডিসলোকেটর মার্কার হিসেবে আমরা ধরতে পারবো না। তো একদম উপর দিয়ে দুইটা বিক্ষিপ্ত নদীকে আমি বলেছিলাম শেষের দিকে এসে, একটা হলো তিস্তা নদী, একটা হলো করতোয়া নদী। করতোয়া এবং তিস্তা নদী দুইটাই প্রবেশ করেছে সিকিম থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা প্রবেশ করেছে নীলফামারী জেলা দিয়ে, আর সিকিম থেকে করতোয়া নদী প্রবেশ করেছে পঞ্চগড় জেলা দিয়ে। এই তিস্তা নদীর প্রবেশ পথ নিয়েও এই অঞ্চলের মতো একটু ঝামেলা আছে। অনেকেই বলতে চান লালমনিরহাট, অনেকেই বলতে চান নীলফামারী, তবে নীলফামারীটাই ভ্যালিড ধরে নেবেন। এবার এই নদ নদীর উৎপত্তি স্থলগুলো আমি একটু আপনাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করব।
মেঘনা, মেঘনার উৎপত্তিস্থলের নাম হচ্ছে কি বরাক। মেঘনার উৎপত্তিস্থলের নাম হচ্ছে বরাক, এটা নিয়ে প্রশ্ন আসে। মেঘনা নদীর অন্য নাম কি? বরাক নদী। তাহলে বরাক যদি হয় তাহলে মেঘনা আসবে থেকে আসামের লুসাই পাহাড় থেকে, আসামের লুসাই পাহাড় থেকে। এরপরে ব্রহ্মপুত্র এবং যমুনা নদী দুইটারই উৎপত্তিস্থল হলো তিব্বতের মানস সরোবর, তিব্বতের মানস সরোবর। এটা প্র্যাকটিক্যালি বুঝে নেন, তাইলে আপনাদের জন্য ব্যাপারটা সলিউশন হয়ে যাবে। এরপরে পদ্মা নদী, পদ্মা নদীর উৎপত্তিস্থলের নাম হচ্ছে গঙ্গা। আর গঙ্গা যেখান থেকে এসেছে, যদি পদ্মা একই জায়গা থেকে আসে তাহলে গঙ্গার উৎপত্তিস্থল হবে পদ্মার উৎপত্তিস্থল, আর গঙ্গার উৎপত্তিস্থল হলো গঙ্গোত্রী হিমবাহ। তাহলে পদ্মা নদী এসেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর কোন জায়গাতে কোন কোন নদী মিলিত হয়েছে সেগুলো আপনারা খুব ভালোভাবেই জেনেছেন। তারপরেও একটা কনফিউজিং জায়গা আছে গোয়ালন্দ রাজবাড়ি এবং চাঁদপুর নিয়ে। চাঁদপুরে কোন কোন নদী আর গোয়ালন্দ রাজবাড়িতে কোন কোন নদী? গোয়ালন্দ রাজবাড়িতে পদ্মা এবং যমুনা, আর চাঁদপুরে হলো কি মেঘনা এবং পদ্মা। তো এটা যদি আপনাদেরকে পরীক্ষার হলে কনফিউশনে ফেলে দেয় তাহলে আমি আপনাদেরকে বলবো একটা শব্দ বা একটা মেয়ের নাম বা একজন বিখ্যাত আমাদের নায়িকার নাম মনে রাখবেন, তা দিয়ে আপনার প্রশ্নটা কনফার্ম হয়ে যাবে। আমরা এখন আছি চাঁদপুরে, অর্থাৎ চাঁদপুরে কোন কোন নদী মিলিত হয়েছে সেটা আমরা বলবো। চাঁদপুরের আমরা চ নিলাম, আর মেঘনা থেকে আমরা ম নিলাম, আর পদ্মা থেকে আমরা প নিব, কিন্তু একটু ঘষে মেজে নিব। একটা শব্দ বললাম চম্পা, চম্পা অর্থাৎ বাংলা সিনেমার বিখ্যাত নায়িকা চম্পা। চাঁদপুরে মেঘনা পদ্মা মিলিত হয়েছে। তাহলে চাঁদপুরে যদি মেঘনা পদ্মা মিলিত হয় তাহলে গোয়ালন্দে কে মিলতে পারে? গোয়ালন্দে মিলবে যমুনা এবং পদ্মা। 50% কাজ করলে শতভাগ সফলতা পাবেন, অন্তত এই একটা ট্রিক দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমরা একটু পরে আপনাদেরকে এই যে শাখা নদী এবং উপনদীগুলো মানচিত্রে যেগুলো বেশ প্রয়োজনীয় সেগুলো ক্লিয়ার করে দিব। তার আগে একটা কথা বলে রাখি, শাখা নদী এবং উপনদী বলতে কি বোঝায়? শাখা নদী হলো একটা নদী থেকে ভেঙে বেরিয়ে যাবে, সেটা হবে কি শাখা নদী। ভেঙে বেরিয়ে গেলে হবে শাখা নদী। আর একটা নদী অন্য জায়গা থেকে এসে মিশে যাবে, সেটা হবে কি উপনদী। তাহলে খেয়াল করে দেখবেন, এই যে অনেকগুলো নদী আছে, একটা নদী থেকে ভেঙে বেরিয়ে আরেকটা নদীতে এসে মিশবে। তো যেখান থেকে ভেঙে বেরোবে সেখান থেকে হবে শাখা নদী, আর অন্য জায়গাতে এসে মিশলে হবে কি উপনদী। তাহলে শাখা নদী এবং উপনদীর একটা পার্থক্য মাথায় রাখেন। এরপর আমরা যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো ক্লিয়ার করে দিব। আশা করি বুঝতে পারছেন। তো যাদের ক্লাসটি ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনই, পাশাপাশি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আর পারলে ক্লাসটি শেয়ার করবেন যাতে করে আপনাদের অন্যান্য বন্ধুবান্ধবীরা উপকৃত হয়। বন্ধুরা, হালদা নদী নামে একটা ব্যতিক্রম নদী আছে বাংলাদেশে। এই হালদা নদীর উৎপত্তি এবং গতিপথ বাংলাদেশেই শেষ। খাগড়াছড়ি থেকে একেবারে কালুরঘাটের কাছে এসে কর্ণফুলী নদীর সাথে মিশে গেছে হালদা নদী। এই হালদা নদীর একটা বিশেষ দিক হচ্ছে এটাকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, অর্থাৎ এটাকে বাংলাদেশের মাছের উৎপাদনের জন্য একটা বিশেষ অঞ্চল হিসেবে বিবেচিত করা হয়। এই অঞ্চলে বা এই নদীতে যেসব মাছগুলো জন্মায় সেগুলো থেকে পোনা সংগ্রহ করে সেই পোনাগুলোকে বিভিন্ন জায়গাতে কী করা হয়? পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এটাকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, এবং এই নদীটা বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং বাংলাদেশের জলসীমাতেই শেষ হয়েছে। বন্ধুরা, বাংলাদেশের নদ নদীগুলোতে শাখা নদী এবং উপনদীর সংখ্যা অনেক বেশি, এবং এগুলো আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে দেখা যায়। তবে কোনগুলো দেখা যায় যেগুলো একদমই কমন সেগুলো আমি এখানে অল্প কয়েকটা লেখার চেষ্টা করেছি। এগুলো সবগুলো এইভাবে ছবি এঁকে দেখানো খুব টাফ, কারণ এগুলো এত পরিমাণ ঘিঞ্জি যে এখানে তুলে আনা খুব কষ্টকর। তো যমুনা নদীর কিছু শাখা নদী বেশ গুরুত্বপূর্ণ। যমুনা নদীর একটা শাখা নদী হলো ধলেশ্বরী, এই ধলেশ্বরী থেকে আরেকটা নদীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। তাহলে এই জায়গাটা একটু বুঝে নেবেন। যমুনার শাখা নদী হলো ধলেশ্বরী, আর ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। এই বুড়িগঙ্গা নদী ঢাকাতে গিয়ে ঢাকা শহরে একটা প্রতিরক্ষা বাঁধ হিসেবে কাজ করছে। আর এরপরে এখানে পদ্মা নদী আছে। পদ্মা নদীর একটা উপনদী হলো মহানন্দা। পদ্মা নদীর একটা উপনদী হলো কি মহানন্দা। আর আমরা দেখতে পাচ্ছি এখানে তিস্তা নদী হলো কার উপনদী? তিস্তা নদী হলো ব্রহ্মপুত্রের একটা উপনদী। তিস্তা নদী হলো ব্রহ্মপুত্রের একটা উপনদী। তো আপনারা নদ নদীর মৌলিক ক্লাসের পরে যদি সম্ভব হয় একেবারে খুঁজে যে এইসব প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে শাখা নদী এবং উপনদী নিয়ে, কিংবা উচ্চ মাধ্যমিকের বইটা হলেও সেখান থেকে জাস্ট পড়ে নেবেন। এর বাইরে বেশি একটা এখানে পেঁচাপেচি করতে যাবেন না, গেলে আপনারই বিপদ। কারণ এত তথ্য, সেখান থেকে প্রশ্ন আসার নিশ্চয়তা কম, কিন্তু বেশি চাপ নিলে এখানে আপনি অনেকটুকু সময় দিয়ে দিবেন, কিন্তু মূল পড়ার জায়গাটা সেখান থেকে আপনার ফোকাসটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখন যে কাজটা করব, বিভিন্ন নদ নদীকে আমরা অন্য যেসব নামগুলোতে চিনি সেগুলো আমরা এখন জেনে নিব, এবং সেটা টেকনিক দিয়ে হবে।
আমরা এখন বাংলাদেশের যেই সব নদ নদীগুলো বিভিন্ন কারণে বিখ্যাত সেগুলোর অন্য যেসব নামগুলো আছে সেগুলো জানবো। অন্য নামগুলো কোনো কোনো ক্ষেত্রে দুই ধাপে বিভক্ত, একটা হচ্ছে উৎপত্তিস্থলের নাম আর একটা হচ্ছে অন্য যে নামে ডাকি আমরা কোনো একটা কাহিনীকে বেসড করে। তাহলে নদীগুলোর মধ্যে প্রথমে আছে মেঘনা। মেঘনার উৎপত্তিস্থলের নাম হচ্ছে কি বরাক, আমরা একটু আগে দেখিয়েছিলাম। মেঘনার উৎপত্তিস্থলের নাম হচ্ছে কি বরাক, এটা মাথায় রাখবেন। মেঘনা বরাক 2-3 বার করে পড়ে ফেলবেন, টানা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে মেঘনা বরাক। আর যদি মুখস্থ না করতে পারেন তাহলে একটু ক্লাস দেখতে থাকেন, আমি বাকিগুলো ক্লিয়ার করে দিলে ওটা অটো একটা ক্লিয়ারেন্স পেয়ে যাবে। এরপরে হলো পদ্মা। পদ্মার এক নাম হলো কীর্তিনাশা, আরেক নাম হলো গঙ্গা। আমরা একটু আগে দেখিয়েছিলাম গঙ্গোত্রী হিমবাহ থেকে আসছে গঙ্গা, তাহলে উৎপত্তিস্থলের নাম হলো গঙ্গা, অর্থাৎ পদ্মার উৎপত্তিস্থলের নাম হলো গঙ্গা। আর পদ্মার অন্য যে নাম সেটা হলো কীর্তিনাশা। কীর্তিনাশা কেন হলো? কীর্তিনাশা হওয়ার পিছনে রিজন হচ্ছে সিরাজউদ্দৌলার একজন আমার্তবা মন্ত্রী ছিলেন হচ্ছে রাজবল্লভ। আমি নবাব সিরাজউদ্দৌলা বা নবাবদের যে ক্লাস আছে আমার এই চ্যানেলে, ওই ক্লাসে আমি ওই গল্পটা বলেছিলাম, একটু করে বলেছিলাম, বাকিটা বলেছিলাম নদ নদীর ক্লাসে বলবো। আজকে সেই সময়টা চলে আসছে। তো আপনারা যারা নবাব সিরাজউদ্দৌলার ক্লাসটি করতে চান বা আমাদের নবাবী শাসনের ক্লাসটি করতে চান, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সিরাজউদ্দৌলার মন্ত্রী ছিলেন রাজবল্লভ। রাজবল্লভ ছিলেন অনেক বেশি দুর্নীতিপরায়ণ। এই দুর্নীতিপরায়ণ মন্ত্রী অনেকগুলো ধন সম্পদ দুর্নীতি করে তৈরি করেছিলেন। এই সবগুলো ধন সম্পদ ছিল পদ্মা নদীর পাড়ে। তো পদ্মা নদীর পাড়ে একসময় আস্তে আস্তে প্রমত্তা পদ্মার ঢেউয়ের সাথে সাথে তার বিশাল কীর্তি ভাঙনের শিকার হয়ে বিলীন হয়ে যায়। তাহলে বিশাল যে কীর্তি বিলীন হয়ে যায় ভাঙনের ফলে, তখন থেকে পদ্মা নদীর নাম হয়ে যায় কীর্তিনাশা। কী নাম হয়ে যায়? কীর্তিনাশা। তাহলে কীর্তিনাশা কোন নদীর নাম? পদ্মা নদীর নাম। আর আমরা কয়েকদিন আগেও দেখেছি পদ্মা সেতু যখন উদ্বোধন করা হয় তখন একটা গান বারবার চলছিল আমাদের বিভিন্ন চ্যানেলগুলোতে, সর্বনাশা পদ্মার ঢেউরে। তাহলে সর্বনাশা কোন নদী? পদ্মা নদী। তাহলে ওই সর্বনাশা থেকে কীর্তিনাশা মনে রাখতে পারেন। আর গঙ্গা নামটা তো মনে থাকবেই আপনাদের ইনশাল্লাহ। এরপরে যমুনা নদী হলো জোনাই খাল থেকে উৎপত্তি, বা যমুনা নদী হচ্ছে অন্য নাম হচ্ছে জোনাই। তাহলে যমুনা জোনাই, এখানে সাউন্ডে মিলিয়ে ফেলেন, যমুনা জোনাই, যমুনা জোনাই, যমুনা জোনাই, বাস হয়ে গেল। এরপরে ব্রহ্মপুত্র নদের বাংলাদেশের অঞ্চলের নাম হচ্ছে লোহিত, আর চীনে এটার নাম হলো ইয়ারলাং সাংপু। ইয়ারলাং সাংপু, এটা মাথায় রাখবেন, ইয়ারলাং সাংপু। আর বুড়িগঙ্গার বাংলা নাম হলো কি ধোলাইখাল। এগুলো হচ্ছে অন্য নাম। তো এটাকে সহজে মনে রাখবেন কীভাবে বলে দিই। আমরা এখানে পুত্রর নিচে দাগ দিলাম, আর পুত্র যদি থাকে তাহলে পুত্রের একটা নামও থাকবে, তাহলে পুত্রের নাম হলো কি লোহিত। তো এই পুত্রটা হলো একজন বুড়ির। তো ছেলেটা একটু বেয়াদবি করতো, বেয়াদবি করার কারণে বুড়ি ওরে একদিন ধোলাই দিল। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, আগে কথাটা বলেন, পুত্র লোহিতকে বুড়ি ধোলাই দিল, পুত্র লোহিতকে বুড়ি ধোলাই দিল। তাহলে ব্রহ্মপুত্রের অন্য নাম হলো লোহিত, আর বুড়িগঙ্গার অন্য নাম হলো কি ধোলাইখাল। তাহলে পুত্র লোহিতকে বুড়ি ধোলাই দিল, এই একটা টেকনিক দিয়ে আমরা 4টা নাম পেয়ে গেলাম। সেখান থেকে আমরা বুঝতে পারলাম 2টা নদীর অন্য 2টা নাম হয়ে গেল। তো বন্ধুরা, যারা এতক্ষণ ক্লাস করেছেন আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে, এবং আপনারা যদি ক্লাসটি নোট নিয়ে থাকেন, অদূর ভবিষ্যতে আপনাদের ইনশাল্লাহ নদ নদী নিয়ে যে ধরনের প্রবলেমগুলো আপনারা এতদিন ফেস করেছেন সেগুলো ইনশাল্লাহ আর থাকছে না। তো আপনারা যারা ক্লাসটি করেছেন ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সম্ভব হলে লাইক কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর একটা বিষয় বলে রাখি, যদি সম্ভব হয় ক্লাসটি শেয়ার করবেন, যাতে করে এই ক্লাসের সুবিধাটুকু আপনাদের অন্যান্য জব সিকার বা অ্যাডমিশন সিকার বা ছোট ক্লাসে পড়ছে এমন ছোট্ট বন্ধুরা সুবিধাটুকু নিতে পারে। তো নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।